ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, পঞ্চতন্ত্র, নাটক সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের 25শে বৈশাখ থেকে আরও কিছু ইম্পর্টেন্ট 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি। রস বলতে প্রাবন্ধিক এখানে কি বুঝিয়েছেন? তিনি যে রসের সন্ধান করেছেন তার পরিচয় দাও। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার পঞ্চতন্ত্রের 25শে বৈশাখ প্রবন্ধে যে রসের কথা বলেছেন তা হল নন্দন তত্ত্বের রস। শিল্প, সাহিত্য তথা নন্দন তত্ত্বের রস হল পাঠক, শ্রোতা বা দর্শকদের মধ্যে সৃষ্ট আবেগ বা অনুভূতি। প্রাবন্ধিক আজীবন শিল্পকলায় যে রসের সন্ধান করেছেন তা হল গীতিরস। গীতিরস হল কাব্যের এমন এক সর্বোচ্চ অনুভূতি যেখানে কবি অন্তর্প্রকৃতি সহৃদয় পাঠকের সমগ্র সত্তার সঙ্গে লীন হয়ে যায়। গীতিরসে প্রকৃতি, প্রেম ও অতীন্দ্রিয় চেতনার অপরূপ সম্মিলন ঘটে। 2 নম্বর কোশ্চেন, তার সিক্ত ছাওয়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে। তার সিক্ত ছাওয়ায় বলতে লেখক কার কথা বলেছে? সেই সিক্ত ছাওয়ায় পৃথিবীর মানুষ কিভাবে সুখের আশ্রয় পাবেন বলে লেখক মনে করেন। সৈয়দ মুস্তাফা আলী প্রণীত 25শে বৈশাখ প্রবন্ধের আলোচ্য অংশে তার সিক্ত ছাওয়ায় বলতে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সুখছায়ার কথা বলেছে। প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত কবি রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্য শিক্ষার্থীর বৌদ্ধিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে শান্তিনিকেতনের মতো এক বৃহদায়তন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই বিশ্ববিদ্যায়তন শুধু ভারতীয়দের জন্য নয়, বরং বিশ্ববাসী সুধামৃত পানের এক মহৎ ভাণ্ডার হয়ে উঠুক, এই ছিল ঋষি কবির অভিপ্সা। প্রাবন্ধিকেরও বিশ্বাস ছিল কবিগুরুর সেই মনোবাসনা ভবিষ্যতে পূর্ণ হবে। 3 নম্বর কোশ্চেন, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি, কোন প্রসঙ্গে এই উক্তি? প্রাবন্ধিক বারবার কি বলেছেন? 25শে বৈশাখ প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তাফা আলী রবীন্দ্র গানে তার মুগ্ধতার কথা বলতে গিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যে স্বনামধন্যা গীতি কবিদের প্রসঙ্গ এনেছেন। সেই সব কবিদের রচনা তাকে মোহিত করেছে, নিজের জীবনকে তিনি ধন্য মনে করেছেন। তথাপি রবীন্দ্র গানের মুগ্ধতার কাছে সেগুলি ম্লান হয়ে যায়। রবীন্দ্র গানে তিনি এমন কিছু পেয়েছেন, এই আলোচনা প্রসঙ্গে লেখক আলোচ্য উক্তিটি করেছেন। প্রাবন্ধিক বারবার যা বলেছেন, রবীন্দ্রনাথ সোনার তরী, কাব্যগ্রন্থ, পুরস্কার, কবিতার উদ্ধৃত উল্লেখ করে প্রাবন্ধিক বলেছেন, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এমন করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। লেখক এখানে কোন ভুবনের কথা বলেছেন? সে ভুবন কিভাবে আপন হয়ে উঠবে? 25শে বৈশাখ প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তাফা আলী আলোচ্য অংশে রবীন্দ্রনাথের গানে ভুবন অর্থাৎ রবীন্দ্র গানের অজাতিতার কথা বলেছেন। রবীন্দ্রনাথের গান তার ধ্বনিময়তা ও ব্যঞ্জনধর্মিতার জন্য অনন্য। তবে সেই গান প্রথমবার শুনে সম্পূর্ণ আত্মস্থ হওয়ার সম্ভাবনা কম বলে একটা অতৃপ্তি থেকে যায়, কিন্তু তাতেও প্রাবন্ধিকের খেদ নেই। তিনি বুঝেছেন বারংবার শুনতে শুনতে রবীন্দ্র গান একটু একটু করে শ্রোতার হৃদয় আপন স্বরূপে উন্মোচিত হয়ে থাকে।
আর এইভাবে সে গান একদিন প্রাবন্ধিকের আপন হয়ে উঠবে। লিডার এবং গজলের সঙ্গে রবীন্দ্রনাথের গানের পার্থক্যকে প্রাবন্ধিক যেভাবে ব্যাখ্যা করেছেন তার পরিচয় দাও। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী জার্মান লিডার কিংবা ইরানের গজলের মধ্যে তার সন্ধিৎসু গীতিরসের কিছুটা স্পর্শ পেয়েছেন, কিন্তু সেসব গান শেষ হয়ে গেলেও আর কিছু শোনার আকাঙ্ক্ষা তাকে অতৃপ্ত করেছে। তার মনে হয়েছে সে গান বুঝি অসম্পূর্ণভাবে হঠাৎ শেষ হয়ে গেল। প্রাবন্ধিকের মতে রবীন্দ্রনাথের গানে কোনো অসম্পূর্ণতা নেই। কখনো যদিও কোনো কবি গান তার অতৃপ্ত লাগে, তবুও সেটা অসম্পূর্ণতার জন্য নয়, গানটির ব্যঞ্জনা ও ধ্বনিময়তার জন্য। রবীন্দ্রসঙ্গীত একবার শুনেই সম্পূর্ণ বোঝা সম্ভব হয় না। যতবার সে গান শোনা হয় ততবার তা নতুন নতুন ভাবে জগৎ উন্মোচন করে দেয়। প্রতিবার মনে হয় অনাবিষ্কৃত নতুন কোনো জগতের সন্ধান মিলল। রবীন্দ্রসঙ্গীতের এই পরিপূর্ণতা প্রাবন্ধিক জার্মান লিডার বা ইরানি গজলে খুঁজে পাননি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকর্মা মহাত্ম বলার কারণ কি? শব্দচয়ন, ধ্বনিময়তা, ব্যঞ্জনা ও নিখুঁত সুরের সমন্বয় অপরূপ গীতিরসে জারিত রবীন্দ্রনাথের গানের প্রতি প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলীর গভীর শ্রদ্ধা এবং মুগ্ধতা ঝরে পড়েছে তার 25শে বৈশাখ প্রবন্ধে। রবীন্দ্রনাথের গানে রয়েছে এক অদ্ভুত পরিপূর্ণতা। সেই গান নির্দিষ্ট জগতে আমাদের বেঁধে রাখে না, তা বারংবার সীমা থেকে অসীমের দিকে আমাদের নিয়ে যায়। আলোচনা প্রসঙ্গে প্রাবন্ধিক পিলু রাগের ওপর রবীন্দ্রনাথের একটি গান উদ্ধৃত করে তার বিশ্লেষণ করেছেন। সে গান মৃত্তিকার বন্ধন থেকে শ্রোতাকে মুক্ত করে যেমন অসীমের দিকে নিয়ে যাচ্ছে, তেমনি আবার ফিরিয়ে নিয়ে আসছে আপন পরিচিত সীমারেখার মধ্যে। গানকে এমন অলৌকিক করে তোলার জন্য প্রাবন্ধিক তাকে বিশ্বকর্মী মহাত্মা রূপে অভিহিত করেছেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য। তার চেয়ে বলতে আলোচ্য অংশে কি বোঝানো হয়েছে? আরেকটি কথাটি কি? বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী মনে করেন রবীন্দ্র গানের সঙ্গে প্রথম পরিচয়ে তার পূর্ণরূপ ধরা পড়ে না। বহু পরিচয় ধীরে ধীরে সে গানের ভুবন উদ্ভাসিত হয়। আলোচ্য অংশে তার চেয়েও বলতে এই বিষয়টিকেই বোঝানো হয়েছে। আরেকটি কথা ও প্রাবন্ধিকের মতে রবীন্দ্রনাথের গান ধীরে ধীরে উদ্ভাসিত হলেও তার কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। রবীন্দ্র গানে ধ্বনিময়তা ও ব্যঞ্জন ধর্মিতা এতটাই প্রসারিত, গীতিময় ওজিষ্টা, সে গান এতটাই উচ্চাঙ্গে যে প্রতিবার শোনার সময় সে গান নতুনভাবে শ্রোতার রসিক হৃদয় উদ্ভাসিত হয়ে ওঠে। শুনে কি কল্পনা করতে পারি যে কি শোনার কথা বলা হয়েছে? কল্পনাটাই বা কি? 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী পিলুরাগের ওপর রচিত পূজা পর্যায়ের একটি রবীন্দ্রগান প্রসঙ্গ এনেছেন। সে গানে কবিগুরু শুনিয়েছেন অনন্ত বিদিত আকাশ জুড়ে অযুত নক্ষরাজি সুদূর অতীত থেকে দীপ্ত শিখায় প্রজ্বলিত হয়ে রয়েছে। কবিগুরু কল্পনা করেন স্বর্গশোভায় সেই আলোক পারাবারে সেই মহাগঙ্গে যুগান্তরব্যাপী যেন তার নিমন্ত্রণ রয়েছে। তখন প্রতিবারই হৃদয় সঙ্গম করি। তখন বলতে প্রাবন্ধিক কোন সময়ের কথা বলেছেন, তখন তিনি কি হৃদয়ঙ্গম করেন? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার 25শে বৈশাখ প্রবন্ধে সংক্ষিপ্ত পরিসরে রবীন্দ্রনাথের গানের অনন্ত গীতিময় প্রসারতার কথা ব্যক্ত করেছেন। রবীন্দ্রগান তার শব্দচয়ন, সেই শব্দগুলি উপযুক্ত সংস্থাপনের পর ভাব, অর্থ ও মাধুর্য দিয়ে যখন পরিসমাপ্তির পথে এসে দাঁড়ায় উদ্ধৃত অংশে, তখন বলতে সেই বিশেষ মাহেন্দ্রক্ষণের কথা বলা হয়েছে।
সেই বিশেষ মুহূর্তে প্রাবন্ধিকের মনে হয় এই গান সম্বন্ধে প্রাবন্ধিকের মনের মুকুরে যে ছাওয়া ছবি অঙ্কিত হয়েছে তাই চূড়ান্ত বা চরম অনুভূতি, তার আর অন্য কোনো রূপ থাকা সম্ভব নয়। তার দেখা নটরাজের প্রতিটা অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটা শব্দেরও এক ও অদ্বিতীয়। তিনি হৃদয় সঙ্গম করে ফেলেছেন। সেলি, কিটস, গ্রোটে হাইনে, হাফিজ আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জগ এদের গান বলুন, কবিতাই বলুন, আলোচ্য অংশে কালিদাস ও জয়দেবের একটি গদ্যভুক্ত করার কারণ কি? প্রাচীন ভারতীয় সাহিত্যের অন্যতম দুই যুগপুরুষ মহাকবি কালিদাস এবং জয়দেবের মধ্যে কালসীমার বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও কাব্য প্রকরণের নিরিখে এই দুই শাশ্বত কবিকে এক পংক্তিতে আলোচনা করা যায়। প্রেম ও সৌন্দর্যের কবি কালিদাসের মেঘদূতম, কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি গ্রন্থে প্রেম চেতনা সম্ভবের সীমা ছাড়িয়ে ত্যাগের মহিমার উজ্জ্বল হয়েছে। ঠিক তেমনি কবি জয়দেব রচিত গীত গোবিন্দম শ্রীরাধার কম প্রেম পার্থিব স্থূলতা অতিক্রম করে অপার্থিব সূক্ষ্মতায় উন্নীত হয়েছে। তাই প্রাবন্ধিক এই দুই কবিকে একই গদ্যভুক্ত করেছে। গুরুরূপে তিনি যে নির্মাণ করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে 1866 খ্রিস্টাব্দে বোলপুর শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়। তিনি রায়পুরে জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছসহ 20 একর জমি ইজারা নেন। সেখানে শান্তিনিকেতন নামে একটি অতিথিশালা নির্মাণ করেন, যার নাম পরে সমগ্র অঞ্চলটিতে নামাঙ্কিত হয়। তবে দেবেন্দ্রনাথের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হলেও বিশ্ববাসীর কাছে এই স্থান ক্রমে পরিচিত পেল রবীন্দ্রনাথের জন্য। 1921 খ্রিস্টাব্দে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারা অনুপ্রাণিত কবি প্রকৃতি সান্নিধ্য বিদ্যার্থীর বৌদ্ধিক ও মানসিক বিকাশের জন্য মূলত এই বৃহদায়তন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। পুঁথি সর্বস্ব শিক্ষা নয়, বরং সৃজনশীল কাজের মধ্যে দিয়ে সাংস্কৃতিক বেষ্টনীর মধ্যে পরিপূর্ণ মনুষ্যত্বের উদ্বোধনকে কবিগুরু শিক্ষার আসল উদ্দেশ্য বলে মনে করতেন। তার শান্তিনিকেতন সেই লক্ষ্যেরই সৃজিত। ছোট গল্পে তিনি মপাসা চেকভকে ছাড়িয়ে গিয়েছেন। বিশ্ব সাহিত্য ছোট গল্পের আঙিনায় মপাসা ও চেকভের অবদান কি? ফরাসি সাহিত্যিক দ্য মপাসা তার ভাঙা গড়ায় পূর্ণ জীবনের খ্যাত বে মাত্র 10 বছরের সাহিত্য জীবন 300টির বেশি ছোট গল্প রচনা করেছেন। উপন্যাসে তিনি জনপ্রিয় ছিলেন। তার গল্পগুলির অতি বাস্তবতা, প্রাকৃতিক কল্পনা ও মনস্তাত্ত্বিক বিষয় অদ্ভুত সম্মিলনে মানবিক গুণ সম্পন্ন হয়ে ওঠে। এরপরে আসছি চেকভের অবদান। রুশ সাহিত্যিক আন্তন পাভলোভিচ চেকভ ছোট গল্পের অন্যতম সার্থক রূপকার। তার গল্পগুলি নিস্তরঙ্গ, আপাত দৃষ্টিতে তা কোনো চমক সৃষ্টি করে না, কিন্তু ভীষণ জীবনমুখী ও স্বাভাবিক। তার গল্পের চরিত্ররা নিজেই কথা বলে এমন তার বলার ঢং যে মনে হয় যেন বাস্তব জগৎ থেকে উঠে এসেছেন তারা। সেখানে লেখকেরা কল্পনার কোনো স্থান নেই যেন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই 25শে বৈশাখ থেকে 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আরও তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।